আবির ঘুমের ঘোরে মুচকি হাসলো, ঠোঁটের কোণে হাসি রেখে বিমোহিত কণ্ঠে জানতে চাইল, আবির কি কোনো অন্যায় করেছে? তা না হলে মাঝরাতে পরীর বদলে পেতনি কেন কল দেবে আমায়? হ্যাঁ, আপনি মস্ত বড় অপরাধ করেছেন। আবিরের চোখ বন্ধ, এখনো ঘুমের রেশ লেগে আছে চোখে মুখে। আধ ঘুমে থেকেই আবির পুনরায় প্রশ্ন করল। সর্বনাশ, অপরাধটা কি বলা যাবে? মেঘ নিচু কণ্ঠে বলল। আপনি আমার প্রথম কলটা ধরলেন না কেন? আবির চোখ মেলে ফোনের দিকে তাকালো, তড়িঘড়ি করে কল লিস্ট চেক করলো। ঘুমের ঘরে কল কাটার ঘটনা মনে পড়তেই মাথা চুলকে ঠান্ডা কণ্ঠে বলল। উপস, সরি। ঘুমের মধ্যে কিভাবে বুঝবো যে আপনি কল দিয়েছেন? সরি। সদ্য ঘুম থেকে উঠে আবিরের ভাঙা ভাঙা কণ্ঠ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে গেছে। মনে হচ্ছে কি যেন হৃদয়ে ছুরির ন্যায় তোলপাড় চালাচ্ছে, সবকিছু যেন মুহূর্তেই তছনছ করে দিবে। মেঘ বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে নিজেকে সংযত করে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করে। সেহরি খাবেন না? উঠুন। আবির নিরস গলায় বলল। না খেয়ে কত রমজান কাটিয়েছি, এখন না খেয়ে রোজা রাখার অভ্যাস হয়ে গেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল। না খেয়ে থাকতেন কেন? তখন তো আর কল দিয়ে কেউ জাগিয়ে দিত না আমায়। মেঘ চাপা স্বরে বলে উঠল। এখন যেহেতু জাগিয়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে অভ্যাস পরিবর্তন করার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠেন, আমি রাখছি। আবির তপ্ত স্বরে ডাকলো। মেঘ, জি। নিজেকে সব কিছুতে জড়িয়ে রাখিস। কোনো একটাকে কেন্দ্র করে চললে পরবর্তীতে তার ব্যথাটা সহ্য করতে পারবি না। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। রাত বিরাতে এসব কি কথা বলছেন? উঠবেন নাকি উঠবেন না বলুন? আরে বাবা, এক্ষুনি উঠছি, হাত মুখটা ধুয়ে আসছি। ওকে। মেঘ কল কেটে তাড়াতাড়ি নিচে আসছে, ততক্ষণে টেবিলে খাবার রেডি। প্রথম রোজা বলে আজ আদিও উঠেছে। আবির হাত মুখ ধুয়ে কিছুক্ষণের মধ্যে নিচে আসছে। আসার সময় তানভীরকেও ডেকে নিয়ে আসছে। মেঘের বিপরীতে বসতে বসতে আবির অল্প করে ভ্রু নাচালো। মেঘ অল্প হেসে চিবুক নামিয়ে নিল। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেছে। আবির নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মেঘ রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছে। বন্যাকে নেটে দেখে সঙ্গে সঙ্গে কল দিল। বন্যা কল রিসিভ করা মাত্রই মেঘ বলে উঠল। আসসালামু আলাইকুম। সেহরি খেয়েছো জানো? মাত্রই খেয়ে আসলাম। তুমি খেয়েছো বেবি? হ্যাঁ, খেয়েছি। এখন রেস্ট নিচ্ছি। বন্যা ঠাট্টার স্বরে বলল। সাবধান, রোজা রমজানের দিনে দিনের বেলায় মনকে সংযত রাখিস। আবির ভাইয়াকে ড্যাব ড্যাব করে দেখিস না, আর ওনাকে নিয়ে বেশি ভাবিস না। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। ওনাকে দেখবো কিভাবে? উনি সারা দিন অফিসেই থাকবেন। আচ্ছা, একটা কথা বলবি? কি? আমি যদি রোজা রেখে পাঞ্জাবি বা টি শার্ট পেইন্ট করি, তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাবে? বন্যা হাসতে হাসতে বলল। হ্যাঁ, হয়ে যাবে, কারণ তুই রং করতে করতে আবির ভাইয়ের কথা ভাববি, তাই দিনের বেলা জামা কাপড়ের দিকে ভুলেও তাকাবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, রাখছি। বন্যা কল কাটতেই দেখলো তানভীরের আইডি থেকে মেসেজ আসছে। ছোট করে এর লেখা। সেরি খেয়েছ? বন্যা উত্তর দিল। জি আলহামদুলিল্লাহ, আপনি খেয়েছেন? হুম। কোনো পাশ থেকে আর কোনো মেসেজ আসলো না। তানভীর 2-3 বার কিছু লিখেও বারবার মুছে দিয়েছে। কিছু একটা বললে সেই মেসেজ মেঘকে দেখালে বোনের নজরে তানভীর ছোট হয়ে যাবে। সেসব ভেবেই তানভীর কিছু লিখতে পারছে না। প্রায় 5 মিনিট পর বন্যার আইডি থেকে মেসেজ আসলো। গুড নাইট। তানভীর মলিন হেসে লিখল। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। সকালে মেঘের ঘুম ভাঙার আগে আবির অফিসে চলে গেছে। বাড়ি সম্পূর্ণ নীরব। মেঘ একে একে সবার রুমে চক্কর দিয়ে আসছে। মিমা রাদি টিউশনে গেছে। তানভীর, আবির, আলিয়া, আহমদ খানরা কেউ বাসায় নেই। বাড়ির 3 কর্ত্রী নিজেদের রুমে কোরআন শরীফ পড়ছেন। মেঘ ঘুরে ফিরে নিজের রুমে এসে শাওয়ার নিয়ে অজু করে সেও কোরআন শরীফ পড়তে বসেছে। ইফতারের আগ মুহূর্তে আবিররা বাসায় ফিরেছে। প্রথম রোজা, তাই মালিহা খান বারবার সবাইকে বলে দিয়েছেন যেন ইফতারের আগেই চলে আসে। মেঘ শরবত বানাচ্ছে, মিম মেঘকে সাহায্য করছে। আর আদি দুপুর থেকে সোফায় পড়ে আছে। 10 মিনিট পর পর জিজ্ঞাসা করে। মেঘাপু, আর কতক্ষণ? আপু আর কতক্ষণ পরে আজান দিবে? মেঘ আর মিম আদিকে বুঝিয়ে রাখতে রাখতে নিজেরাই ক্লান্ত হয়ে গেছে। আদি এই যে সোফায় শুয়েছিল আর উঠতেই পাচ্ছে না। আবির ইফতারির আগে আগে এসে আদিকে কোলে করে চেয়ারে নিয়ে বসিয়েছে। চেয়ারে বসেও আদি হেলে পড়ে যাচ্ছে। আদির অবস্থা দেখে মিম মিটিমিটি হাসছে। আলিয়া আহমদ খান ভারী কণ্ঠে বললেন। এভাবে হেসো না, এমন দিন সবাই পার করে আসছে। সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গেছে। চুপচাপ ইফতার করতে বসে পড়েছে। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত একটু পরপর চিনি দিচ্ছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে। এজন্য আরো বেশি ভয় পাচ্ছে। আবারও চিনি দিতে যাবে, তখনই আবির মৃদুস্বরে বলল। আর কত চিনি দিবি? থাম এবার। তোর চিনি দেওয়া দেখে একদিনই সবার
ডায়াবেটিস হয়ে যাবে। মেঘ কপাল গুটিয়ে তাকালো কিন্তু কিছু বলল না। তানভীর বলে উঠল, প্রথমবার শরবত বানাচ্ছে, তাই এই অবস্থা। সপ্তাহে খানিক বানালে অভ্যাস হয়ে যাবে। আকলিমা খান রান্নাঘর থেকে আসতে আসতে প্রশ্ন করলেন, তানভীর, সবসময় তো তুমি শরবত বানাও, এবার দায়িত্ব মেঘকে দিয়েছো কেন? তানভীর মুচকি হেসে বলল, সবসময় আমার শরবত খেয়েছো, এবার আমার বোনের হাতের শরবত খাবে। সমস্যা কি? এই রমজান স্পেশাল, তেমন শরবতটাও স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বাহারে, কত বছর পর ভাইয়ের সাথে রমজান পালন করছে। তাছাড়া আমাদের ফপিকে পেয়েছে, স্পেশাল হবে না? হ্যাঁ, অবশ্যই। ব্যস্ততার মধ্যে রমজান কাটছে সবার। ঈদের ছুটির দিন বেশিরভাগ কাজ আগেভাগে শেষ করে রাখছে। সময় করে ইকবাল খান সিলেট আর মোজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহী গেছেন। আলী আহমদ খান আর আবির মিলেই অফিস সামলাচ্ছে। আলী আহমদ খান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না। আব্বুর অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার আগে মাঝে মাঝে রাস্তাতে মাগরিবের আজান পড়ে যায়। মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতার করে, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই মেঘ কল দেয়। কল দিয়ে প্রথম প্রশ্নটায় থাকে, ইফতার করেছেন? কি কি খেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, বাসায় কখন আসবেন? প্রতিদিনই মেঘের একই রুটিন। আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে। আবির বাসায় ইফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় 1-2টা বেজে যায়। আর ইফতার বাইরে করলে তারা বিন নামাজ শেষে বাসায় চলে আসে। মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে। আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে। তাই এর রাতটাই আবিরকে দেখার উত্তম সময়। যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে সেদিন সেই রীতে আবির মেঘকে আগে কল দেয়। অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারো মুখে কোনো কথা নেই। আজ শুক্রবার, অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামা কাপড় ধুচ্ছে। মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে। সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যায় বেশি। সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে। আবির আরো কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে উপরে উঠছে। মেঘকে বিড়বিড় করে নামতে দেখে প্রশ্ন করলো, ভর দুপুরে ছাদে গিয়েছিলে কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল। একটা মানুষের 27টা সাদা শার্ট কিভাবে থাকতে পারে? আবির ভ্রুকুচকে স্বাভাবিক কণ্ঠে বলল, আরও 5টা এখনো পরেইনি। এত শার্ট দিয়ে কি করবেন? ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিব। মেঘ চাপা স্বরে আওড়ালো, আমাকে 2টা শার্ট দিয়েন। আবির ভারী কণ্ঠে শুধালো। তোর শার্ট লাগবে? মেঘ বিপুল চোখে চেয়ে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নাড়ল। মনে মনে বলল, ইস, উনি শুনে ফেললো। মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে। আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে। এর মধ্যে রাকিব প্রায় 22টা কল দিয়েছে। আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল। রাকিব কল রিসিভ করেই হুঙ্কার দিল, আজকে রোজা রাখছি বলে তোকে বকতে পারছি না। কতগুলো কল দিলাম, কইছিলি? ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। কেন? একটু ঝামেলা হয়েছে। একটু না, বেশিই ঝামেলা। ফোনে বলবি নাকি দেখা করবি? ইফতার করে বেরোইস। আবির উষ্ণ স্বরে জানালো, শরীরটা খুব দুর্বল, তুই বাসায় আয়। এখনই চলে আয়, সমস্যা নেই। না না, এখন আসলে সবার সাথে ইফতার করতে হবে। তোর বাপরে আমার বিরাট ভয় পায়। উনি আমার দিকে তাকালেই মনে হয় আমি গড়গড় করে সব বলে দিব। কি বলে দিবি? তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতেই মুখ ফসকা বলে দিব। তার চেয়ে বরং ইফতারের পরে আসি। তোর ইচ্ছে। নামাজ শেষে আবির বাসায় আসার 10 মিনিট পরই রাকিব বাসায় আসছে। মালিয়া খানকে ভালো মন্দ জিজ্ঞাসা করে সরাসরি আবিরের রুমে চলে গেছে। আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এখন কি চাচ্ছিস? আমি রিয়াকে বিয়ে করতে যাচ্ছি। এখনই বিয়ে করবি? সব জানাজানি হয়ে গেছে। এই অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরও বাড়বে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে আন্টিকে তুই বোঝা। গতকাল রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না। প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে। আজকে বিকাল নাগাদ যখন কথাই বলছে না, তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি। এখন আমি কি করতে পারি সেটা বল। রাকিব মলিন হেসে বলল, তুই আম্মুকে বোঝাবি? আবির হুঙ্কার দিয়ে উঠল, আমি আমার পরিবার মানাতে পারছি না বলে বিয়ে করতে পারছি না, সেখানে তুই আসছিস আমাকে দিয়ে তোর পরিবার মানাতে? বাহ রাকিব, বাহ। প্লিজ বন্ধু, তুই ছাড়া আমার কে আছে বল? তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা, আমি যথাযথ চেষ্টা করব, কিন্তু যেই মার পেছে আমি আটকে আছি সেটার সমাধান আমার কাছে চাইস না। রাকিব আকুল কণ্ঠে বলে উঠল, এতদিন আমার বাসায় সমস্যা ছিল না, শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল। কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মুও প্যাঁচ ধরে বসে আছে। জান্নাত আমাকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আম্মু কথা মানার অবস্থাতেই নাই। আবির রাশভারী কণ্ঠে বলল, দেখ, এর সমাধান আমার কাছে নেই। তুই যেমন আব্বুকে ভয় পাস, আমি তোমার আন্টিকে ভয় পাই। আমার এখনো মনে আছে ছোটবেলা গণিত পরীক্ষায়
তুই 2 নাম্বার কম পেয়েছিলি বলে রাস্তার মাঝখানে তোকে কি মাইরটা এনে মারছিল, সেই থেকে আমি তোর বাসায় যাই না। তুই না গেলে কি হবে? আমু তোকে খুব ভালোবাসে, তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেন, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, তাই তোকে নিয়ে যেতেই হবে। আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি। আব্বু এখনো বাইক চালানোর অনুমতি দেয়নি। রিক্সা করে অফিসে যাওয়া আসা করি আমি। সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় যাওয়া আর আন্টির সাথে মারি খেয়ে আবার বিছনায় পড়ি নাকি? গতবার আমার শ্বশুর বেশি না, মাত্র 2 ঘন্টা ছাড়ছিল। এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে। তুই কি চাস না আমি বিয়ে করি? 2-1টা পড়িয়ে আমাদের সংসারে আসুক, তোকে চাচ্চু বলে ডাকুক, আর আমায় আব্বু। রাকিব গুরুগম্ভীর কণ্ঠে বলল, একটা প্রবাদ বাক্য আছে, অইব পোলা ডাকবো বাপতে, যাইব মনে পাপ। তোর অবস্থা হয়েছে এরকম। আবির ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার পোলা লাগতো না, একটা মেয়ে হলেই হবে, যাকে ঘিরে আমাদের ছোটখাটো একটা সংসার হবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, আর কত কল্পনায় বাসবি, এবার বাস্তবে আয়, বাস্তবে এসে আমায় বাঁচা। আমি পারবো না, দুঃখিত। মেঘ দরজা থেকে উঁচু স্বরে বলল। আসবো? আবির ঠোঁটে হাসি রেখে বলল। হ্যাঁ আসেন। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছে। রাকিব ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো নেই, আমার অবস্থা খুব খারাপ। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে, ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। তুমি একবার বলো মেঘ। মেঘ ভ্রুকুচকে সরু নেত্রে চেয়ে আছে, আচমকা প্রশ্ন করলো, কি বলবো? আবির গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই রুমে যা। না মেঘ, তুমি যাবে না, তুমি আবিরকে একবার বলো, তারপর চলে যাও। মেঘ আবারও প্রশ্ন করলো, বলবো কি আমি? তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে। মেঘ আবিরদের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল, রাকিব ভাইয়া কিসের সাহায্য চাচ্ছেন? করে ফেলুন সাহায্য। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, তুই এখন যা। রাকিব পুনরায় বলে উঠল, আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কি না, হ্যাঁ অথবা না। আবির চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ কর সাহায্য, হয়েছে? রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল। এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। আবির অগ্নিদৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। মেঘ চলে যেতে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করলো, আচ্ছা কি হয়েছে? রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, তুমি রিয়াকে চিনো? আপনার গার্লফ্রেন্ড রিয়াপু? রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল, বাও আবির। পুনরায় মেঘকে বলল, হ্যাঁ, আমাদের বাসার সবাই রিয়ার ব্যাপার মোটামুটি জানতো। রিয়া 2-1বার আমাদের বাসায়ও আসছে, সবার সাথে আলাপও হয়েছে। রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ, এটা আমার বাসায় কেউ জানতো না। গতকাল কথায় কথায় এটা বলেছি, তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি। বাড়ির বড় বউ হবে, রোগী হলে কিভাবে হবে, লোকে কি বলবে, সারা জীবন ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে যাব, আরও কত কি। আম্মু এখন আমার সাথে কথাই বলতেছে না, তাই তোমার আবির ভাইকে বলতেছি আমাদের বাসায় যেতে, আম্মুকে একটু বুঝাতে। রিয়াপুর কি সমস্যা? শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা, আরও কিছু সমস্যা আছে। মেঘ জানালা দিয়ে বাহিরে তাকে উদাসীন কণ্ঠে মনে মনে বলল, রিয়া আপুর সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছেন না, আর আমি যে তার ছেঁড়া এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নেবেন? আবির মেঘকে ডাকতে মেঘ নড়ে চড়ে উঠল। কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ যেতেই রাকিব বলল, আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোকে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গায় চিনাতে নেই। আমি নিজেই এখন আধমরা, তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম। আচ্ছা তুই না একবার বলেছিলি মেঘ অসুস্থ? ঠিকই তো দেখলাম। আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল, অসুস্থ নারী, বৃষ্টিতে ভিজছিলাম, ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের উপর বলছিলাম আপনার মেয়ে কিছু না হলেই তো হলো, যেই কথা সেই কাজ। আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর সর্দি আসছে কিনা, কারণ কিছু একটা হলেই আমার ইচ্ছে মতো যেতে পারবে। উনি যদি ডালে ডালে চলে, তবে আমিও চলি পাতায় পাতায়। সপ্তাহখানে মেয়েকে গরম পানির উপরে রেখেছি, সারাক্ষণ গরম পানি খাওয়াতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, প্রাকৃতিক ওষুধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলেছি। আল্লাহর রহমতে সর্দি জ্বর কিছুই হয়নি। তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের বাগার হরিণের মতো হয়ে গেছে। জামাই শ্বশুরের চ্যালেঞ্জ, চাচু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পিছনে তোর মতো বানর ঘুরঘুর করছে, তখন ওনার কি অবস্থা হবে আবির? সেই দিন নিয়ে এখনো ভাবিনি,
যা হবে সেদিনে হবেই। বাঁচার মরা দুহাত নিয়েই ওনাদের সম্মুখীন হব। আচ্ছা এখন চল, নামাজ পড়ে আমাদের বাসায় যাবি। আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল। আবির রিসিভ করতেই জান্নাত বলল, আবির ভাইয়া, রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে। ভাইয়ার ফোনও বন্ধ। আম্মু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল, এখন কিছুটা সুস্থ হয়েছে। ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন। আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ। আচ্ছা আসতেছি। আবির আর রাকিব ঘন্টাখানেকের মধ্যে রাকিবদের বাসায় আসছে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে। সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলে। প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ার বিয়ে ঠিক হয়েছে। ঈদের একদিন পরেই বিয়ে। রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই বিয়েতে রাজি না, তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতেই প্রোগ্রাম করা হবে। আবির বাসায় ফিরতেই আলী আহমদ খান শুধালেন, কোথায় ছিলে? রাকিবদের বাসায় গিয়েছিলাম। রাকিব, দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো, আবার তুমি এখন ওদের বাসায় থেকে ফিরছো। কোনো সমস্যা? না আব্বু, তেমন কোনো সমস্যা না। রাকিবের বিয়ে ঠিক হয়েছে, এদের একদিন পর বিয়ে। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, কোথায়? ঈদের পর তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তা না হয়ে তোমার বন্ধুর বিয়ে করছে। ভালো ভালো। আবির মনে মনে আওড়ালো, যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন, একের পর একটা ঈদ কেটে গেলেও আবির অন্য কাকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে ঈদ উল ফিতর। খান বাড়িতে শপিং এর মেলা বসেছে। আলী আহমদ খান, ইকবাল খান, মোজাম্মেল খান তিনজনই আলাদা আলাদাভাবে সবার জন্য জামা কাপড় এনেছে। বছরে একবারই ওনারা নিজে শপিং এ যান। তাছাড়া তানভীরও সবার জন্য জামা কাপড় এনেছে। বাড়ির ছোট দুই কর্ত্রী একদিন মেঘদের শপিং এ নিয়ে গিয়ে সবার জন্য শপিং করিয়ে এনেছে। মেঘের অলরেডি 5-6 সেট ড্রেস হয়ে গেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখনো কিছু পাওয়া হয়নি, তাই মেঘের মন তেমন ভালো না। আবিরদের পাঞ্জাবি টি শার্টের কাজ কমপ্লিট, এখন শুধু দেয়ার অপেক্ষা। আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে। আবির রাকিবের বিয়ে শপিং করতে বেরিয়েছে। আবির দুপুরের দিকে বাসায় আসতেই তানভীর ছুটে গেল। আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? তানভীর অনচ্ছ হেসে বলল, ওর জন্য একটা ড্রেস কিনেছে, কিভাবে দিব বুঝতে পারছে না, হেল্প করো। আমার হেল্প করতে হয় কেন? সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে? তোর বোনকে যেভাবে গিফট পাঠিয়েছিলে সেভাবে পাঠা। ও যদি না পড়ে? এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেওয়া, অ্যাকসেপ্ট করবি কিনা সেটা তার বিষয়। ঠিক আছে। তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যা রুমে গেল। সন্দেহ নিয়ে বক্স খুলতে বিশাল গর্জিয়াস এক ড্রেস বের হলো। ড্রেসের ওজনই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি। বন্যা সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। মেঘ অচতুর কণ্ঠে বলল, গিফটকে পাঠালো সেটা বড় বিষয় না, গিফট পেয়েছিস এটা নিয়েই খুশি থাক। এত দামি ড্রেস দিয়ে আমি কি করব? কেউ হয়তো বলে পাঠিয়েছে। মেঘ তাড়িত বেগে বলল, আরে বোকা, ঠিকানা তোর বাসার, ফোন নাম্বার তোর, মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে। আমি এই ড্রেস পরবো না, যেভাবে আসছে সেভাবেই রেখে দিব। মেঘ সঙ্গীন ভাবে ধমকে ওঠে, তুই ড্রেস না পরলে মজাটা করবো কিভাবে? কিসের মজা? তুই ড্রেসটা পরে ছবি তুলে একটা ছবি ফেসবুকে পোস্ট করবি, তারপর দেখবো পরিচিত মানুষের বাইরে কে তোর ছবিতে রিয়েক্ট দেয়। সেখান থেকে খুঁজে নিব মনে মনে তোকে পছন্দ করে আর কোন বড়লোক বাপের ছেলে এত দামি ড্রেস তোর জন্য পাঠায়। আমি পরবো না। চুপ, আমি যা বলছি তাই হবে। এ ব্যাপারে আমি আর কোনো কথা শুনবও না, মানবও না। কি রে, তোর আবার কি হলো? না, দেখছিলাম আবির ভাইয়ের স্টাইলে কথা বললে কেমন লাগে। রাখি এখন, টাটা। আচ্ছা, টাটা। আগামীকাল ঈদ। মেঘ এখনো অপেক্ষায় আছে। আবির তাকে একটা ড্রেস গিফট করছে, আর সেটা মেঘ ঈদের দিন সকালে পরবে, অথচ আবির এখনো ড্রেস দিচ্ছে না। এদিকে দুপুর থেকে হালিমা খান মেঘদের পার্লারে যেতে বলছেন মেহেদি দেওয়ার জন্য। বুকিং দিয়ে রেখেছে আরও 1 মাস আগে, কিন্তু মেঘের পার্লার যাওয়াতে মনোযোগ নেই। এক ফাঁকে মেঘ ছুটে গেল আবিরের রুমে। আবিরকে ডেকে বলল, আবির ভাই, আপনি আমায় মেহেদি দিয়ে দেবেন না? কেন? মেহেদি আর্টিস্ট কোথায়? আর্টিস্টদের কাছে দিব না, আপনি রাতে দিয়ে দেবেন। আমি পারবো না। মামিকে নিয়ে তাড়াতাড়ি মেহেদি দিয়ে যা, ইফতারির আগে আগে চলে আসিস। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মাইশা আপুর বিয়েতে আপনি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিলেন, আজকে একটু দিয়ে দেন না প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ, উল্টাপাল্টা বায়না ধরবি না, যা বলছি তা শোন।
মেঘ মন খারাপ করে নিজের রুমে চলে গেছে। মেহেদি দিবে না বলার পরও বাড়ির সবাই জোর করে পার্লারে পাঠিয়েছে। সন্ধ্যার দিকে বাসায় ফিরে মেঘ দেখলো তার বিছানার উপর একটা শপিং ব্যাগ রাখা। শপিংয়ে দুটা ড্রেস, একটা হলুদ রঙের আর একটা গাঢ় নীল রঙের। দুটা ড্রেসই খুব সুন্দর, তবে মেঘের নীল ড্রেসটা বেশি পছন্দ হয়েছে। মেঘ ড্রেস দেখতে দেখতে আজান পড়ে গেছে। মেঘ দ্রুত ইফতার করতে চলে গেছে। ইফতার করে রুমে এসে নামাজ শেষে আবারও ড্রেসগুলো দেখছে। আবির ঈশার নামাজ পড়তে বের হতে মেঘ আবিরের জন্য ডিজাইন করা দুটো পাঞ্জাবি আর টি শার্টগুলো আবিরের রুমে রেখে আসছে। তানভীরের রুমে একটা পাঞ্জাবি আর একটা টি শার্ট রেখে আসছে। আবির কিছুক্ষণ পর রুমে এসে দেখলো পাঞ্জাবির উপর ছোট একটা চিরকুট। হাতে নিতেই দেখলো এতে লেখা, আপনার স্পারোর দেয়া প্রথম পাঞ্জাবি। ভালো লাগলে চোখ খুলে পড়বেন, ভালো না লাগলে চোখ বন্ধ করে পড়বেন, তবু পড়তেই হবে। সাথে আরেকটা চিরকুট লেখা, আপনি আমার কোমল মনে আঘাত দিয়েছেন, তাই আমি রাগ করেছি, খুব রাগ করেছি। সামান্য একটু মেহেদি দিয়ে দিলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যেত। আপনি আমার মনের ছোট্ট ছোট্ট অভিযোগের সৃষ্টি বিশালাকার পর্বত। আপনাকে ঘিরে আমার যত অভিযোগ ছিল সব ঈদের চাঁদের কাছে সঁপে দিয়েছি। তবুও দোয়া করি আপনি ভালো থাকুন, পৃথিবীর সব সুখ আপনাকে ঘিরে রাখুক। ঈদ মোবারক। আবির চিরকুটটা পড়ে মুচকি হেসে বলল, পৃথিবীর সব সুখ যদি আমি ঘিরে রাখে, তবে আমি সেই সুখের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো। তোর মনের ঘরে চুল পরিমাণ অভিযোগ ঢোকার রাস্তাও রাখবো না। তোকে আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখবো। একদিন কেন, সারা জীবন তোকে রাঙিয়ে রাখার দায়িত্ব আমি নেব ইনশাল্লাহ। মেঘ আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে উঠে শাওয়ার নিতে চলে গেছে। ফজরের নামাজ পড়ে ঘণ্টাখানেক কোরআন শরীফ পড়েছে। তারপর বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যেই মেঘের দু চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়তে শুরু করেছে। দাদা দাদু সহ যত আত্মীয় মারা গেছেন তাদের কথা ভেবেই মেঘ কাঁদছে। নামাজ পড়েও তাদের জন্য দোয়া করেছে। ঘণ্টাখানেক নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মেঘ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে রেডি হতে শুরু করলো। বিছানা ছড়ানো 8টা ড্রেস, সবগুলোই সুন্দর, কিন্তু মেঘের নজর এক আবিরের ড্রেসে আটকে গেছে। খুব ভেবেচিন্তে আবিরের দেওয়া নীল রঙের ড্রেসটাই পরেছে, সাথে নীল রঙের বড় বড় কানের দুল, হাতে নীল চুড়ি। শুরুতেই চুল শুকিয়ে স্ট্রেট করে নিয়েছিল। সেই চুলে মাঝখানে সিঁথি করে দুপাশে দুটো কাঁকড়া বেল্ট দিয়ে ডিজাইন করে চুল বেঁধেছে। পেছন থেকে সব চুল ছাড়া, তবে স্ট্রেট করার জন্য খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। সাজা শেষে রুম থেকে বেরিয়ে এদিক সেদিক উকি দিচ্ছে, কোথাও কেউ নেই। আবিরের রুমেও দেখে এসেছে আবির নেই। হঠাৎ বড় আব্বুকে নামাজ থেকে ফিরতে দেখে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে আর আবিরের উপরে আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আবির উপরে আসা মাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়েছে। মেঘের এমন কাণ্ডে আবির কিছুটা ভড়কে গেছে, সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়ালো। মেঘ উপরে তাকিয়ে দুহাতে আবিরের দুপা স্পর্শ করলো। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দুকাত আলতোভাবে হাত রেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।